প্রেমের নীলকাব্য লিখেছেন নওরিন কবির তিশা। পর্ব সংখ্যা 2। পাঠে আমি নুসরাত জাহান দীপা। চোখ কি কপালে তুলে গাড়ি চালান কানা লোক কোথাকার। আল্লাহ জানে এদেরকে যে কে ড্রাইভিং লাইসেন্স দেয়। আমার কোন কোমরটা মনে হয় একদমই গেল। ক্ষিপ্ত বাঘিনীর ন্যায় ঝাঁঝালো কণ্ঠে কথাগুলো এক নিঃশ্বাসে বলেই থামল তিহু। সে যাচ্ছিল ভার্সিটির উদ্দেশ্যে। এমনিতেই আজ ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়ে গেছে তার। তার উপর ভার্সিটি থেকে মিনিট 10-এর দূরত্বে একটা স্থানে ফাঁকা রাস্তা দেখে যখন অতি দ্রুত স্কুটি চালাতে ব্যস্ত সে, তৎক্ষণাৎ কোত্থেকে জানি এক বিশালাকার গাড়ি এসে ধাক্কা দিয়ে এক প্রকার উল্টে দিল তার স্কুটিটা। স্কুটিটার নিচে চাপা পড়তে পড়তে বেঁচেছে সে, যদিও সঙ্গে সঙ্গে ব্রেক কষার দরুন তত একটা ক্ষতি হয়নি তার। তবুও শখের স্কুটিটার এমন হাল দেখে মেজাজ সামলাতে পারল না তিহু। অন্যদিকে আজ একটা ইম্পর্টেন্ট ক্লায়েন্টের মিটিং থাকায় একটু সকাল সকাল নীল বেরিয়েছিল অফিসের উদ্দেশ্যে। সাধারণত এই সময়ের এই প্রান্তের রাস্তার প্রায় জনমানবহীন থাকে, তাই ড্রাইভার আসিফ তত একটা খেয়াল না করে কোনো রকম সারা শব্দ ব্যতীত এই পথে গাড়ি অতি প্রসন্ন চিত্রে নিজের ইচ্ছে মতো স্পিডে চালাচ্ছিল, যার দরুন এমন একটা অঘটন ঘটলো। ভেসে আসা সেই নারীর কণ্ঠে দ্রুত গাড়ি থেকে নামলো নীল। তিহু, কি হলো? কথা কানে যাচ্ছে না? বের হন গাড়ি থেকে এক্ষুনি, নয়তো এই নুরাইন হক আপনার এত দামি গাড়ির 12টা বাজিয়ে ছাড়বে বলে দিলাম। কথাটা বলতে বলতেই একবার সামনে তাকায় তিহু। পলকেই নিঃশ্বাস আটকে যায় তার, যেন এক গ্রিক দেবতার হঠাৎ কোনো সাদা কালো ক্যানভাসে জীবন্ত করে তোলা হয়েছে। তার সামনে দাঁড়িয়ে আছে এক পুরুষ, উচ্চতায় প্রায় 6 ফুট। তার সুঠাম বলিষ্ঠ দেহ যেন শিল্পীর হাতে নিপুণ ভাবে গড়া। পুরুষটির পরনে শুভ্র শার্টের উপর কালো ব্লেজার, একেবারে ফরমাল গেট আপ। তবে তার চোখের কালো রোদ চশমাটা তাকে আরো বেশি ডমিনেটিং করে তুলেছে। যাই হোক, তিহু কি দম্বার পাত্রী নাকি? হোক সে গ্রিক গডের মতো দেখতে অথবা স্বয়ং গ্রিক গড নিজেই, তিহুর কিছু আসে যায় না। সে শুধু জানে এই লোকটা তার স্কুটির অবস্থা খারাপ করেছে। সে সামনে থাকা লোকটাকে কিছু বলার সুযোগ না দিয়েই 2 কদম এগিয়ে এসে লোকটার চোখে চোখ রেখে বলল, আপনার কি চোখে সমস্যা আছে? আর সমস্যা যদি থাকে তবে চোখে ডাক্তার দেখান। নিজের সমস্যা নিয়ে ঘুরে বেরিয়ে অন্য মানুষের সমস্যার কারণ হওয়ার মানে কি? নীল কিছু একটা বলতে যাবে তার আগেই তিহু আবার বলল, এই যে শুনুন মিস্টার, আমি খুব ভালো করেই জানি আপনি এখন কি বলবেন। যে সরি, আর হবে না, ভুল হয়ে গিয়েছে, আমি দেখতে পারিনি, এসবই তো। শুনুন মিস্টার কালা চশমা, আপনি আমার গাড়ির ক্ষতি করেছেন, তাই জরিমানা তো অবশ্যই দিতে হবে। কোনো কথায় কাজ হবে না, নয়তো আমিও আপনার এত সুন্দর দামি গাড়িটার কাজ ভেঙে বলবো সরি, দেখতে পারি নাই। তার এমন কথোপকথনের মাঝে হঠাৎ গাড়ি থেকে নেমে আসে আসিফ। নীলের সাথে এমন রুক্ষ ব্যবহারকারী মেয়েটাকে শাসিয়ে বলে সে, এই মেয়ে, এই, জানো উনি কে? উনি নীল খান, তাই মুখ সামলিয়ে কথা বলো। তিহুর মেজাজ এবার সত্যি সত্যি বিগড়ে গেল। একে তো লোকটা তার গাড়ির ক্ষতি করেছে, তার উপর আবার এত বড় বড় কথা। সে ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, উনি লাল, নীল, হলুদ, কমলা যেখানি হোক না কেন, আই ডোন্ট কেয়ার। উনি আমার স্কুটির ক্ষতি করেছে, সো ফাইন না দিয়ে ওনাকে আমি এখান থেকে এক চুলও নড়তে দেব না। এদিকে নীল অভিভূত দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটির পানে। মেয়েটি এত সাহস, বারংবার অবাক হচ্ছে সে। যেখানে কোনো মেয়ে কি, এলাকার বড় বড় গ্যাংস্টাররাও তার নামে কাঁপে, সেখানে এইটুকু পুচকি সাইজের মেয়ে তার সামনে দাঁড়িয়ে এত বড় বড় কথা বলছে। বাঁকা হাসল নীল। অতঃপর আসিফকে হাতের ইশারায় থামিয়ে মেয়েটির উদ্দেশ্যে বলল, হোয়াট ডু ইউ ওয়ান্ট অ্যাজ এ পেনাল্টি? তিহু, আপাতত আমার আপনার গাড়িটা ভেঙে দিতে ইচ্ছা করছে, ভেঙে দিই। মেয়েটি এমন কথা আর নীলের এমন নির্লিপ্ততায় বেশ ভয় হলো আসিফের। নীল যে শর্ট টেম্পারের, তাতে এখন যদি এই মেয়েটার কিছু করে ফেলে তাহলে কি হবে? সে ভয়ে ভয়ে মেয়েটার দিকে ফিরে বলল, এই মেয়ে, কি বলছো? মাথা ঠিক আছে তোমার? তিহু, বিশ্বাস করেন বিগত 10 মিনিট আগেও আমার মাথা একদম ঠিক ছিল, কিন্তু যখন আপনার, কি জানি বললেন, লাল না নীল খান, যাই হোক, উনি আমার স্কুটিটাকে ওনার এই বিশাল আকৃতির দানব গাড়িটি দিয়ে ধাক্কা দিয়েছে, তখন থেকেই মেজাজ আমার চাঁদের দেশে। নীল, অ্যাজ ইউ উইশ, ইউ ক্যান ব্রেক মাই কার। তিহু আসিফের সাথে কথা থামিয়ে নীলের দিকে বাম ভুরুটা সামান্য নাচালো। অতঃপর চোখ দুইটাই একরকম শয়তানি ভাব এনে বলল,
আর ইউ শিওর? নীল: অলওয়েজ। এদিকে তাদের এমন কথোপকথনে পরাণ পাখি উড়াল দেওয়ার মতো অবস্থা আসিফের। সে মনে মনে আল্লাহ আল্লাহ করছে, যেন নীল এখানে কোনো অঘটন না ঘটিয়ে বসে। তিহু বাঁকা হেসে কিছু করতে যাওয়ার আগেই তার মনে পড়ল, আপাতত ভার্সিটিতে যাওয়াটাই বেশি ইম্পর্টেন্ট, কারণ আজকে সপ্তাহের সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাস। তাই সে নীলের উদ্দেশ্য বলল, আপাতত আমার কাছে অত ফালতু সময় নেই যে আপনার এই দামড়া গাড়ি আমি ভাঙবো। তাই আপনি এই আমার স্কুটি সারানোর ব্যবস্থা করুন। আসিফ যেন হাত ছেড়ে বাঁচল। সে দ্রুত নীলের দিকে ফিরে বলল, ভাই, এখানে পাশেই একটা ভালো গ্যারেজ আছে, আমার পরিচিত। আমি গেলে আপনি এক্ষুনি ঠিক আমাকে করে পাক্কা দেবে। 30 মিনিট নীল লেট তাকে চোখের করিয়েছেন। ইশারা দেওয়ার সো সঙ্গে সঙ্গে এখন আমাকে স্কুটিটা সেখান ভার্সিটিতে থেকে দ্রুত অবশ্যই প্রস্থান আপনি করল পৌঁছে দিয়ে আসিফ। আসবেন। উদ্দেশ্য নীল গ্যারেজে ভয়ঙ্কর দেওয়া। অবাক হচ্ছে তবে মেয়েটির এমন তার আগে ব্যবহারে। মনে করে শেষ তিহুর কাছ পর্যন্ত থেকে কিনা তার মেয়েটি বাসার তার ঠিকানা নামটাও নিয়ে গেল আসিফ, বিকৃত করলো। যাতে স্কুটি ঠিক করে সঙ্গে সঙ্গে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে দিতে পারে। এদিকে আসিফ যাওয়ার সাথে সাথে নীল যেই না গাড়িতে উঠতে যাবে, ঠিক তৎক্ষণাৎ পিছন থেকে তিহু বলল, আপনি কোথায় যাচ্ছেন মিস্টার লাল সাহেব? আপনি চলে গেলে আমার ভার্সিটিতে পৌঁছে দিয়ে আসবে কে? হুম? এখন একদমই বলবেন না যে আপনার টাইম নেই। মেজাজ সামলাতে ভাসমান শিরার পেশিবহুল হাতটা শক্ত হলো তার। চোয়াল শক্ত করে গাড়িতে উঠে মেয়েটির উদ্দেশ্যে বলল সে, ওঠো। তিহু এক বাঁকা হেসে হেসে মনে মনে বলল, পথে এসো চান্দু, আমারে নানিয়া যাবাক। গাড়িতে উঠে বসলো সে। সঙ্গে সঙ্গে গাড়ির সর্বোচ্চ স্পিডে সেটি চালাতে শুরু করলো নীল। গাড়ি এসে থামলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্জন হলের দিকে প্রধান ফটকের সামনে। হঠাৎ ব্রেকের কারণে কিছুটা সামনের দিকে ঝুঁকে পড়ল তিহু। বাইরে তাকিয়ে সে দেখতে পেল সামনের দৃশ্যমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক। একবার নীলের দিকে তাকালো সে। নির্লিপ্ত ভঙ্গিমায় ড্রাইভিং সিটে বসে আছে নীল। তিহু বের হওয়ার আগে একবার বলল, ধন্যবাদ মিস্টার লাল সাহেব, যদিও ধন্যবাদটা আপনার আমাকে দেওয়া উচিত, কেননা আমি আপনার গাড়ি এখনো ঠিক রেখেছি। হোয়াট এভার, আমি আবার একটু নরম মনের মানুষ কিনা, তাই আপনাকে থ্যাংক ইউ বললাম। আর হ্যাঁ, মনে করে আমার স্কুটিটা বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন। কথাটা বলেই বেরিয়ে গেল তিহু। নীলের চোখে যেন আগ্নেয়গিরির উদ্গীরণ ঘটেছে। অগ্নিফুলঙ্গ ঝরে পড়ছে তার কালো রোদ চশমার নিচের নীলাভ চোখ দুটি দিয়ে। ভার্সিটির ক্লাস শেষে আইন অনুষদের এলাকা পেরিয়ে তিহু আর মাহা এগিয়ে যাচ্ছে কর্জন হলের দিকে। উদ্দেশ্য বাসায় ফেরা। একই ফ্ল্যাটে ভাড়া থাকে তারা দুজনে। হঠাৎ মাহা বলল, তোকে আমি কোন সকালে ফোন করেছিলাম, তাও কেন দেরি করলি এত আসতে? তিহু: কানি রে কানি, তুই আর আমি কি আলাদা বাসায় থাকি? একই বাসায়, একই ফ্ল্যাটে, একই রুমে থাকি আমরা। তারপরও ভার্সিটিতে এসে আমাকে ফোন করছিলি কেন? ভাষা ঠিক করছে রি। আর তুই তো পড়ে পড়ে মশের মতো ঘুমাচ্ছিলি। আমারও কি ঠিক খেয়াল ছিল না যে আজকে একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে, তাই আর ডাকিনি তোকে। তারা হাঁটতে লাগলো। মাহা ফের বলল, কিরে, বললি না তো দেরি হলো কেন? আর তোর স্কুটি কই? স্কুটির কথা মনে পড়লেই কপাল সামান্য কুঁচকালো থেকে। আরে বলিস না, কোত্থেকে এক আবার লোক এসে আমার স্কুটিটার 12টা বাজিয়ে দিয়েছে। যাই হোক, ও লোককে এত টাইট দিয়েছি না, জীবনে আর কখনো অসাবধানতায় গাড়ি চালাতে গেলে 10 বার ভাববে আমার কথা। মাহা: তারপর তোর কোথাও লাগেনি তো? আর স্কুটিটা কই? না না, সেভাবে লাগেনি। শুধু ওই স্কুটিটা আমার উপরে পড়েছিল বলে একটু ব্যথা লেগেছিল, আর হাতটা একটু ছুলে গিয়েছে, নাথিং এলস। আর স্কুটিটা ওই আবার লোকের এক সহচর বলেছে রাতের মধ্যে পাঠিয়ে দেবে সারাইয়া করে। আচ্ছা চল, বাসায় গিয়ে অ্যান্টিসেপটিক লাগাবো। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? হার মেনেছে দিনের আলো, রাগলে তোমায় লাগে আরো ভালো। সুন্দরী চলেছে একা পথে। রাস্তা দিয়ে যাচ্ছিল তিহু আর মাহা। হঠাৎ রাস্তার পাশে কিছু বখাটের এমন গানে থমকালো তারা। তিহু তাদের দেখে ফিরে বলল, ওহ নাইস সং, আই লাইক ইট। বখাটেগুলো হেসে একযোগে বলল, ও আগুন সুন্দরী। এদিকে বখাটেগুলোর এমন সম্বোধনে মেজাজ সপ্তমে চড়ে গেল মাহার। দাঁতে দাঁত চেপে তিহুর হাতটা শক্তভাবে চেপে ধরেছে সে।
তিহু মাহার দিকে ফিরে চোখের ইশারায় বলল, কুল বেবি। অতঃপর বখাটেগুলোর দিকে এগিয়ে গিয়ে সে বলল, একটু অন্যরকম স্টাইলে হেসে বলল, আই রিয়েলি লাইক দিস সং, বাট গানটা শিল্পীর কণ্ঠে মানায়। রাস্তার পাশের কুকুরগুলোর ঘেউ ঘেউ কানের যন্ত্রণা ব্যতীত আর কিছুই হয় না। বখাটেগুলো তিহুর এমন ঠান্ডা মস্তিষ্কের অপমান মুহূর্তেই বুঝে ফেলল। তবে তাদেরকে লজ্জা পেতে আছে নাকি? নির্লজ্জ বেহায়ার দল বলল, তুমি কি আমাদের অপমান করার চেষ্টা করলে আগুন সুন্দরী? তিহু, একদমই না, আমি তো সরাসরি অপমান করলাম। যদিও কুকুরকে কুকুর বললে কি কুকুরের অসম্মান হয় না, হয় কিনা আমার জানা নেই। এবার এবার আর কে সামলাবে তাদের? বখাটেগুলো একসাথে খেপে উঠে বলল, মুখ সামলে কথা বল, না হলে কিন্তু তোর এই সুন্দর মুখটা কালকে সকালে আর কাউকে দেখাতে পারবি না। তিহু, আরে যা শালা, আমার ছোটবেলায় কুকুরের কামড়ানির ভ্যাকসিন দেওয়া আছে। অতি সভ্য মেয়ে ছিলাম তো। যাই হোক, তোদের মতো কুকুরকে যদি ভয় পেতাম না, তাহলে এই ঢাকা শহর টিকতে পারতাম না। বখাটেগুলো তার দিকে তেড়ে আসতে গেলেই রাস্তার পাশে পড়ে থাকা একটা লাঠি নিয়ে তাদের মধ্যকার লিডার টাইপ একটার মাথায় সজোরে আঘাত করলো তিহু। বাদ বাকি সবাই হতভম্ব হয়ে চেয়ে রইল। একটা ছেলে তার দিকে তেড়ে আসতে গেলেই মাহা পাশ থেকে আরেকটা লাঠি নিয়ে সেই ছেলেটার মাথায় দিল এক সজোরে বাড়ি। সঙ্গে সঙ্গে ব্যথায় কুকিয়ে নিচে বসে পড়ল ছেলেটা। আঘাতপ্রাপ্ত স্থানে রক্ত পড়ে গড়িয়ে পড়ছে। রীতিমতো একটা রণক্ষেত্রে পরিণত হয়েছে স্থানটা। ঠিক তখনই সেখান দিয়ে যাচ্ছিল একটা পুলিশের জিপ। রাস্তার পাশে এমন মারামারি দেখে থমকে গেলেন তারা দুজনেই। দুজন পুলিশ বের হয়ে এসে তিহু আর মাহাকে ধরতে গেলে তিহু বলে ওঠে, আমাকে ধরবেন পরে ম্যাম, আগে আপনার ফোনটা দিন। আসলে আমার ফোনটা বাসা থেকে গিয়েছে তো, আমার শ্বশুর আব্বাজানকে একটা কল করবো আর কি। পুলিশের কনস্টেবলটি অবাক দৃষ্টিতে তাকালো তিহুর দিকে। বলল, শ্বশুর মানে? তিহু, শ্বশুর মানে শ্বশুর। ও, না বললে আবার চিনবেন কি করে? এমপি ওয়ালিদ খানকে চেনেন? আমি ওনার একমাত্র ছেলের ফিয়ান্সি। সেও একটু জানুক তার এলাকাতেই তার ছেলের হবু বউ কিভাবে হ্যারাসমেন্ট শিকার হচ্ছে। সেখানে ফার্স্টে তাকে উত্তক্ত করা হয়েছে। কি হলো দিন? ওয়ালিদ খানের নাম শুনতেই মহিলা কনস্টেবলটি দ্রুত জিপের মধ্যে বসে থাকা পুলিশ অফিসারের কাছে গিয়ে কি জানি একটা বলল। মুহূর্তেই সেখান থেকে নেমে আসলো অফিসারটি। তিহুর উদ্দেশ্যে বলল, মামা বাড়ির মোয়া পাইছো? বললেই হলো তুমি ওয়ালিদ খানের ছেলের বউ। তিহু, আসলে আব্বুর বুদ্ধি আছে বলতে হবে। তিনি তো চেয়েছিলেন যাতে তার ছেলের সাথে বিয়ের আগে কেউ আমাকে না চিনুক, আর ঠিক সেটাই হচ্ছে। বাই দ্য ওয়ে, আপনাদের যদি বিশ্বাস না হয় তাহলে ফোনটা আমাকে দিন, আমি জাস্ট একটু ফোন করব। কি জানি কিভাবে অফিসারটি বললে, না না, উনি ব্যস্ত মানুষ, ওনাকে ফোন করে আর কেন জ্বালাতন করবা? ব্যাপারটা আমরাই সামলে নিচ্ছি। বলো, তোমাদেরকে কে ডিস্টার্ব করেছে? তিহু বখাটেগুলোর দিকে তাকিয়ে বলল, এরা সবাই। অফিসার তিহুর আশ্বস্ত করে বলল, ব্যাপার না মামুনি, তোমরা যাও, আমরা সামনে নিচ্ছি। তিহু, ওকে, যখন আব্বুর কাছে কল দিতে দিলেন না, তাহলে আপনারাই দেখে নিন ব্যাপারটা। আর খেয়াল রাখবেন ওরা একটাও যেন শাস্তি থেকে বঞ্চিত না হয়। অফিসারটি মাথা নাড়িয়ে বলল, আচ্ছা। অতি দ্রুত সেখান থেকে প্রস্থান করলো দুই রমণী। সবে একটি গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট কনফারেন্স শেষ করলো। নিজেদের অফিস ভবনের দোতলায় সুবিশাল কেবিনের সোফাটাতে শরীর এলিয়ে দিচ্ছে নীল। হাতে থাকা ক্রিস্টলের বলটি অনবরত ঘুরিয়ে চলেছে সে। বরংবার তার চোখের সামনে ভেসে উঠছে সেই ক্ষিপ্ত রমণীর সাহসিক অর্জন। স্মৃতির পাতায় তোলা দিচ্ছে রমণীর দেওয়া নাম, মিস্টার লাল সাহেব। চল মুখ শক্ত করে বসে আছে নীল। হঠাৎ কেবিনে প্রবেশ করলো প্রিয়ে আইয়াজ এহসান। আইয়াজ দেখেই নীল বলল, আই নিড সাম ইনফরমেশন আইয়াজ, ফাস্ট। আইয়াজ এগিয়ে এসে বলল, কি ইনফরমেশন স্যার? আসিফের কাছে একটা অ্যাড্রেস আছে, ওই অ্যাড্রেসে তুমি যাবে স্কুটি নিয়ে। আসিফ না, গট ইট? আইয়াজ অবাক হয়ে তাকালো নীলের দিকে। কিন্তু নীল এসব স্কুটির কথা, অ্যাড্রেসের কথা কি বলছে? কিছু না বোঝা সত্ত্বেও কোনো প্রশ্ন না করে আইয়াজ বাধ্য ছেলের মতো মাথা নাড়িয়ে বলল, ওকে স্যার। প্রত্যুত্তরে এক অদ্ভুত রকম বাঁকা হাসল নীল।
ফ্ল্যাটে আসার পর থেকেই তিহু লক্ষ্য করছে মাহা অন্যরকম ভঙ্গিমায় চোখ সরু করে তাকিয়ে আছে তার দিকে। তিহু, ব্যাপার কি রে মাহু? এমনি তাকাস কেন আমার দিকে? আমার চেহারা কি সুন্দর হয়েছে নাকি? সে দ্রুত ড্রেসিং টেবিলের বড় আয়নাটার সামনে দাঁড়িয়ে মুখে হাত দিয়ে বলল, না না, যেমন ছিলাম তেমনই তো আছি। তারপরও সে মাহার দিকে তাকিয়ে বলল, তয় এখনো কি দেহস? মাহা, দেখছি যে আমি কত বড় ভন্ডের সাথে থাকি। তিহু চোখ সরু করে বলল, মানে? এমপির ছেলের বিয়ে কবে ঠিক হলো রে তোর সাথে? আচ্ছা থাক, তুই আমারে এইটুকু বল যে এমপির ছেলের নাম কি? তিহু হেসে বলল, ও এই ব্যাপার। তখন যদি এমপির ছেলের কথা বুদ্ধি করে না বলতাম তাহলে এতক্ষণে লাল দালানের মধ্যে থাকতে হতো বেশ। মাহা, তুই আর তোর এত বুদ্ধি, তাই এমন উদ্ভট বুদ্ধি হঠাৎ করে তোর মাথায় এলো কোত্থেকে? তিহু, এমনি হঠাৎ পাশের দেয়ালে লাগানো এক পোস্টারে তাকিয়ে দেখলাম এমপির ছবি, তখনই হুট করে মাথায় আসলো। আর এমনিতেই কিছুদিন পরে ইলেকশন, তো এই নির্জীব পোস্টার আর তার মালিক কোনো কাজে তো আসুক আমাদের, নাকি? মাহা, অফিসারটা যদি তোর থেকে নাম্বারটা চাইতো তাহলে? কামান মাহু, এত কিছু ভাবলি কি আর তখন এই বুদ্ধিটা মাথায় আসতো? মাহা, ওরে বন্ডরে, তুই যে লোকের কাছে বলেছিস না এমপির ছেলে, তুই কি জানিস উনি কত পরিমাণ ফেমাস পার্সন? আমি তো ঢাকায় আসার আগেই মামার কাছে ওই লোকের নাম শুনেছি, ওয়াস খান সম্ভবত। এখন যদি এই কথা ওই লোকে শোনে যে তুই ওনার পরিচয় ভাঙিয়ে খাচ্ছিস, তাহলে তোর কি মনে হয় তুই আস্ত থাকবি? তিহু, जो होगा देखा जाएगा।